ছাত্রছাত্রী বং সায়েন্সে তোমাদের সকলকে স্বাগত। দেখো আমরা ক্লাস 8-এর একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টারটি খুবই সহজ একটি চ্যাপ্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এখান থেকে সহজভাবে চ্যাপ্টারটা আলোচনা করব। দেখো প্রথমে দেখো রাসায়নিক বিক্রিয়া কি। দেখো এক বা একাধিক পদার্থ একসঙ্গে যুক্ত হয়ে যখন সম্পূর্ণ ভিন্ন ধর্মী পদার্থ উৎপন্ন করে এবং পদার্থগুলি তার পূর্বের অবস্থায় ফিরে আসে না, এই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। দেখো উদাহরণস্বরূপ যদি বলি, এ আর বি দুটো পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, সুতরাং এই দুটো পদার্থ বিক্রিয়া পদার্থ এবং এই দুটো পদার্থ রাসায়নিকভাবে যুক্ত হয়ে সি এবং ডি পদার্থ উৎপন্ন করেছে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থগুলো উৎপন্ন হয় তাদের আমরা বলি বিক্রিয়াজাত পদার্থ। অথবা এ ভেঙে বি প্লাস সি এরকম উৎপন্ন হতে পারে, তাদের আমরা প্রত্যেকের ভাগ জানি, আগের ক্লাসে আমরা করেছি। প্রকারভেদগুলো যদি দেখতে চাও, দেখো আমরা রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদগুলো জানি, প্রত্যক্ষ সংযোগ, বিয়োজন, প্রতিস্থাপন, বিনিময়, এই নিয়ম পদ্ধতিগুলো জানি। যেমন প্রত্যক্ষ সংযোগ C+O2 CO2, এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার দরকার নেই, কারণ এগুলো আমরা আগের ক্লাসে ভালোভাবে করেছি। রাসায়নিক বিক্রিয়া কীরকম শর্ত দরকার হয়, দেখো বিক্রিয়ক পদার্থগুলো নির্দিষ্ট আনুপাতিক ভাগ অনুসারে মেশাতে হবে, না মেশালে কিন্তু বিক্রিয়া কিন্তু ভালোভাবে হয় না। 2 নম্বর দেখো প্রভাবক ব্যবহার করতে হবে। রাসায়নিক বিক্রিয়ায় কী কী প্রভাবক আছে সেগুলো ব্যবহার করতে হবে। অনুঘটকের দরকার হয় রাসায়নিক বিক্রিয়ার জন্য, যারা রাসায়নিক বিক্রিয়াকে বাড়ায় অথবা কমায়, সেগুলো দরকার। দেখো রাসায়নিক বিক্রিয়া কী কী প্রভাবক আমরা দেখতে পাই। আগে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কাকে বলে সেটা জেনে নেব। যে সকল উপাদান কোনো রাসায়নিক বিক্রিয়া প্রভাবিত করে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে সাহায্য করে তাদের প্রভাবক বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি তাপ, আলো, চাপ, দ্রাবক, অনুঘটক ইত্যাদি, এগুলো হচ্ছে প্রভাবক। এবার কয়েকটা উদাহরণ দেখে নেব। দেখো তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে। দেখো 1 নম্বর CaCO3, এটাকে যদি তাপ দিই, প্রায় অনেক বেশি তাপ দিতে হয়, 1000 ডিগ্রি সেলসিয়াসের মতো। দেখো উত্তপ্ত হয়ে CaO প্লাস CO2 উৎপন্ন করে, পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। 2 নম্বর দেখো একটা উদাহরণ দেওয়া আছে, CuNO3(2), এটাকে যদি তাপ দেওয়া হয় ক্রিপ্রিক অক্সাইড CuONO2 এবং অক্সিজেন উৎপন্ন করে। তাহলে এরা এই যে দুটো বিক্রিয়ার কথা বললাম, এরা কিন্তু তাপের প্রভাবে ঘটছে। তাহলে উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে। যদি বলা হয় যে তাপের প্রভাবে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, ওই দুটোর মধ্যে যে কোনো একটা উদাহরণ দিতে হবে। আলোর সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন একটা উদাহরণ যদি বলি, আমাদের সবচেয়ে প্রথম যে উদাহরণ কটা মনে আসবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। দেখো সালোক সংশ্লেষ কী হয়, উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং মাটি থেকে জল শোষণ করে এবং পাতায় উপস্থিত ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাবার তৈরি করে এবং অক্সিজেনটা পরিবেশে ছেড়ে দেয়। চাপের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে এমন একটা উদাহরণ যদি বলি, তোমরা বোমা দেখছ, ছোটো ছোটো বিভিন্ন পুজোর সময় ফাটানো হয়, মাটি পড়ার সময় মাটির সঙ্গে আঘাত পেয়ে চাপ সৃষ্টি হয়, ফলে বোমার বিস্ফোরণ ঘটে। দ্রাবকের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া হয় উদাহরণ যদি বলি, দেখো জল, কেরোসিন, বেঞ্জিন, অ্যালকোহল, ফর্মিক অ্যাসিড, এগুলো হচ্ছে দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। দেখো সোডিয়াম বাইকার্বনেট NaCO3, এটা একটা কঠিন পদার্থ, এর সঙ্গে যদি টার্টারিক অ্যাসিড মেশানো হয়, ক্রিস্টাল টার্টারিক অ্যাসিড পাওয়া যায়, সেটা যদি মেশানো হয় দেখবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এই দুটো যৌগ মিশিয়ে যদি জল দেওয়া হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরোবে। কী কী উৎপন্ন হয় এখানে দেওয়া আছে, যদি আমরা বিক্রিয়া ঘটাই NaCO3 এর সঙ্গে CH3COOH, যেটা টার্টারিক অ্যাসিড, কী উৎপন্ন হবে দেখো, যদি ভাঙি NaCO3 কী উৎপন্ন হবে দেখো, Na প্লাস এবং HCO3 মাইনাস, আর CH3COOH যদি ভাঙি CH3COO মাইনাস এবং H প্লাস উৎপন্ন করবে এবং Na প্লাসের সঙ্গে CH3COO মাইনাস যুক্ত হবে, যুক্ত হয়ে দেখো CH3COO Na তৈরি করবে, জল তৈরি করবে এবং CO2 উৎপন্ন করবে। দেখো এখানে CO2 নির্গত হবে। দ্রাবকে বিভিন্ন যৌগ কীভাবে দ্রবীভূত হয়, একটা যদি উদাহরণ দিই, জলে NaCl দ্রবীভূত হয় কি ব্যাখ্যা করতে হবে। দেখো জলে NaCl বা খাবার লবণ দ্রবীভূত হয়, কারণ দেখো জলটাকে যদি ভাঙি H প্লাস এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, আর NaClকে যদি ভাঙি Na প্লাস এবং Cl মাইনাস আয়ন উৎপন্ন করবে। দেখো জলের যে বন্ডিং সেটা তোমরা
অন্য চ্যাপ্টারে করেছো, এইচ প্লাস একটা বন্ধন, ও মাইনাস এইচ প্লাস এরকম বন্ধন তৈরি করে। ওর মধ্যে যে সিএল মাইনাস এনএ প্লাস, সিএল মাইনাস, দেখো এনএ প্লাসগুলো দেখো কোন দিকে আকৃষ্ট হবে, ও মাইনাসের দিকে আকৃষ্ট হবে, আর সিএল মাইনাসগুলো এইচ প্লাসের দিকে আকৃষ্ট হবে। সুতরাং এগুলো ওই যে সোডিয়াম ক্লোরাইড এর যে একটা ক্রিস্টাল তৈরি হয়ে আগে থেকেই থাকে, ওর মধ্যে জলের অণুগুলো প্রবেশ করবে, কেননা এরা বিপরীতধর্মী আয়ন, ফলে NaClটা জলে দ্রবীভূত হয়ে যায়। দেখো ব্যাখ্যা করে দেওয়া আছে, জল আয়নে ভেঙে গিয়ে H প্লাস এবং OH মাইনাস তৈরি করে, আবার NaCl জলে ভেঙে গিয়ে Na প্লাস Cl মাইনাস তৈরি করে। জলের অণুগুলো Na প্লাস Cl মাইনাস আয়নের মধ্যে প্রবেশ করে যায়, ফলে জল NaCl দ্রবীভূত হয়ে যায়। এবার যদি অন্য একটা উদাহরণ দিই, যে বেনজিন কি জলে দ্রবীভূত হয়, ব্যাখ্যা করো। H প্লাস, দেখো H2 জল ভেঙে H প্লাস OH মাইনাস তৈরি করে, বেনজিন কিন্তু আয়নে ভাঙে না, তাহলে জল আয়নে ভেঙে গিয়ে H প্লাস OH মাইনাস আয়নে ভাঙে, বেনজিন জলে আয়ন তৈরি করতে সক্ষম নয়, তাই বেনজিন কিন্তু জলে দ্রবীভূত হয় না। এবার তড়িতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে যদি উদাহরণ দিই, দেখো জলের তড়িৎ বিশ্লেষণ, এই কথাটি প্রথমে মনে পড়বে। জলের তড়িৎ বিশ্লেষণে কী হয়, আমরা বিভিন্ন একটা পদ্ধতি, যেটা তোমাদের আগের চ্যাপ্টারে হয়েছে, তড়িৎ বিশ্লেষণ, যে জলের তড়িৎ বিশ্লেষণ করবো ভোল্টামিটারে, ক্যাথোড অ্যানোড দুটো তড়িৎদ্বার ব্যবহার করব, দেখবে ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হবে, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হবে। এটা একটু দেখে নেবে, আমার জলের তড়িৎ বিশ্লেষণ এটা আছে, তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার করানো আছে, চ্যানেলে আছে, দেখে নেবে একটু। এবার দেখো অনুঘটক, এটা একটা প্রভাবক, তোমাদের আগেই বলেছি, এর সাহায্যে এটা রাসায়নিক বিক্রিয়াকে প্রভাবিত করে। যে সকল রাসায়নিক পদার্থ কোনো বিক্রিয়ায় অল্প পরিমাণে উপস্থিত থেকে বিক্রিয়ার বেগকে বাড়ায় অথবা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে অনুঘটক বলে। যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, লোহা, তামা, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো কিন্তু একটা অনুঘটক। দেখো অনুঘটক জৈব অনুঘটক হতে পারে, অজৈব অনুঘটক হতে পারে। যেমন জৈব অনুঘটক ক্যাটালেজ, আলুতে পাওয়া যায়, ইউরিয়েজ, অরহর ডাল, তরমুজের বীজ, এগুলোকে উৎসেচক হিসেবে আমরা দেখি। দেখো অনুঘটক যদি এর কয়েকটা বৈশিষ্ট্য বলি, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগকে বাড়ায় বা কমায়, বিক্রিয়া শেষে অনুঘটক অপরিবর্তিত থাকে, একটা নির্দিষ্ট বিক্রিয়ার জন্য নির্দিষ্ট অনুঘটক দরকার। দেখো সব অনুঘটক কিন্তু সব বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কোনো রাসায়নিক বিক্রিয়ায় কী অনুঘটক দরকার তা বাইরে থেকে বলা যায় না, তার জন্য পরীক্ষা নিরীক্ষা দরকার হয়। 5 নম্বর, কি অনুঘটক বিক্রিয়া অংশগ্রহণ করার আগে গুঁড়ো করে নেওয়া দরকার, যাতে রাসায়নিক বিক্রিয়া দ্রুত ঘটে। এবার অনুঘটককে যদি আমি ভাগ করি, অনুঘটককে দুই ভাগে ভাগ করতে পারি, ধনাত্মক অনুঘটক, ঋণাত্মক অনুঘটক। বেগ অনুসারে যদি বলি, ধনাত্মক অনুঘটক কাকে বলবো, যে সকল অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় বেগকে বৃদ্ধি করে তাদের ধনাত্মক অনুঘটক বলবো, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এগুলো। আর ঋণাত্মক অনুঘটক কোনগুলো, যে সকল অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় বেগকে হ্রাস করে তাকে ঋণাত্মক অনুঘটক বলে, যেমন অ্যালকোহল, কার্বন মনোক্সাইড। এবার উপাদান অনুযায়ী যদি অনুঘটককে ভাগ করি, দুই ভাগে ভাগ করা যাবে, জৈব অনুঘটক, অজৈব অনুঘটক। জৈব অনুঘটক কি, যেসব অনুঘটক জীবদেহের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা জৈব অনুঘটক বলে, যেমন ক্যাটালেজ, ইউরিয়েজ। অজৈব, যেসব অনুঘটক রাসায়নিকভাবে কৃত্রিমভাবে তৈরি করা হয় তাদের অজৈব অনুঘটক বলে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড ইত্যাদি। এবার অনুঘটকের সাথে কীভাবে তোমরা অক্সিজেন প্রস্তুত করবে, দেখো অক্সিজেন প্রস্তুত করতে কী উপাদান দরকার। পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমি 630 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে দেখো অনেক বেশি উষ্ণতার দরকার হয়, কিন্তু এর সঙ্গে যদি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দিই, দেখো 230 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করলেই হয়ে যায়, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন উৎপন্ন হয়, আর ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডটা অপরিবর্তিত থাকে। 2 নম্বর, দেখো হাইড্রোজেন পারঅক্সাইডকে যদি রেখে দিই, মন্থন প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয়, এবং এর সঙ্গে যদি আমি অনুঘটক মিশিয়ে দিই, যেমন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কিন্তু এই প্রক্রিয়াটা দ্রুত গতিতে ঘটে এবং অক্সিজেন দ্রুত গতিতে উৎপন্ন হয়। 3 নম্বর, দেখো H প্লাস O2 সালফারের সঙ্গে যদি অক্সিজেন মেশানো SO2 উৎপন্ন হয়, SO2 কে অক্সিজেন সহযোগে যদি উত্তপ্ত করি এবং ওর সঙ্গে যদি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড যুক্ত করি, SO3 উৎপন্ন হয়। তো এই যে SO3 উৎপন্ন হচ্ছে, এটা কিন্তু বেগকে বাড়িয়ে দিচ্ছে, ফলে এটা ধনাত্মক অনুঘটক। 4 নম্বর, দেখো হাইড্রোজেন পারঅক্সাইড এর সঙ্গে যদি অ্যালকোহল মেশাই, তাহলে অক্সিজেন এবং জল উৎপন্ন হয়। মন্থন প্রক্রিয়া এটা ঋণাত্মক অনুঘটক হিসেবে কাজ করে।
দেখো জৈব অনুঘটক নিয়ে আলোচনা করবো কয়েকটা উদাহরণের সাহায্যে। দেখো হাইড্রোজেন পারঅক্সাইড, এটা যদি আমরা এখান থেকে অক্সিজেন তৈরি করি, সেই অক্সিজেনটা অতি মন্থর উৎপন্ন হবে, সেটা আমরা জানি আগে থেকে। এই হাইড্রোজেন পারঅক্সাইড যদি ক্যাটালাইজ উৎসেচকের সাহায্যে আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে অক্সিজেন এবং জল উৎপন্ন হবে। এই ক্যাটালাইজ উৎসেচক কোথায় থাকে? আলুর কাটলে যে রস নির্গত হয় ওটা হচ্ছে ক্যাটালাইজ উৎসেচক। প্রাণীদের লিভারের মধ্যেও পাওয়া যায় এটা। ইউরিয়াকে জলের সঙ্গে মিশিয়ে দ্রবণ তৈরি করে সেটা ইউরিয়েজ উৎসেচকের সাহায্যে মেশালে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া উৎপন্ন হয়। এই ইউরিয়েজ উৎসেচক কিছু ব্যাকটেরিয়ার মধ্যে পাওয়া যায় এবং অড়হর ডাল বা তরমুজের বীজের মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এবার দেখো, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক গোটা না গুঁড়ো করে ব্যবহার করা উচিত? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, গোটা যদি আমি অনুঘটক ব্যবহার করি, আমরা জানি বিক্রিয়া পদার্থ অসংখ্য অনুপরমাণু আয়ন ইত্যাদি তৈরি করা যেতে পারে। তার ক্ষেত্রফল আছে। দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, গোটা অবস্থায় অনুঘটকটা কীরকম, তার এই ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফল আমরা দেখছি। এবং এখানে যদি ভাঙা যায়, দেখো টুকরো টুকরো করে, তাহলে আমরা এখানে অনেকগুলো ক্ষেত্রফল পাবো। তাহলে ব্যাখ্যাটা দেখে নাও। কোনো অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় গোটা ডেলা হিসেবে ব্যবহার করলে অনুঘটকের পৃষ্ঠতল কম হওয়ার জন্য বিক্রিয়া পদার্থে অনুপরমাণু আয়নের সঙ্গে অনুঘটকের অনুপরমাণু আয়নের মধ্যে যুক্ত হওয়ার সুযোগ কম পায়। দেখো, যদি আমি গোটা ব্যবহার করি, এই যে ক্ষেত্রফল কম হওয়ার জন্য অনুঘটক অনুপরমাণু আয়নের সঙ্গে যে বিক্রিয়া পদার্থ অনুপরমাণু আয়ন তাদের মেশার সম্ভাবনা কমে যায়। কিন্তু যদি আমি টুকরো টুকরো করে ব্যবহার করি, তাদের ক্ষেত্রফল অনেক বেড়ে যায়, অনুঘটকের অনেক সংখ্যা বেড়ে যায়। ফলে এরা বিক্রিয়া পদার্থের অনুপরমাণু আয়নের সঙ্গে মেশার সুযোগ বেশি পায়। ফলে বিক্রিয়াটি কিন্তু আগে যে গোটা অবস্থা ছিল সেক্ষেত্রে বিক্রিয়াটি ধীর গতিতে ঘটে। যদি গুঁড়ো করা হয় তখন কী ঘটবে? দেখো, অনুঘটকের পৃষ্ঠতলের সংখ্যা বৃদ্ধি পায়, ফলে অনুঘটক অনুপরমাণু আয়নের সঙ্গে বিক্রিয়া পদার্থ অনুপরমাণু আয়নের সঙ্গে যুক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পায়, ফলে বিক্রিয়ার হার কিন্তু বেশি হয়। এবার যদি রাসায়নিক বিক্রিয়ার আমরা ভাগ দেখি, দুটো ভাগ আমরা দেখতে পাবো তাপ উৎপাদন অনুসারে, তাপমোচী রাসায়নিক বিক্রিয়া এবং তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া। তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাদের বলবো? দেখো, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় তাদের তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলবো। উদাহরণ দেখো কয়েকটা। দেখো, কার্বনকে যদি অক্সিজেন উপস্থিতি পোড়ানো হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু তাপ উৎপন্ন হয়। 2 নম্বর দেখো, ক্যালসিয়াম অক্সাইডকে যদি জল দিই, পোড়াচুনকে জল দিয়ে দিলে তোমরা জানো কলিচুন উৎপন্ন হয়, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। মিথেনকে অক্সিজেনের সঙ্গে মেশালে দেখো কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন হয়, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। ম্যাগনেসিয়ামকে অক্সিজেন উপস্থিতিতে পোড়ালে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এবং তার সঙ্গে সঙ্গে তাপ উৎপন্ন হয়। সালফারকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ালে SO2 উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। দেখো, তাপগ্রাহী যে বিক্রিয়া, যে সময় রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষণ ঘটে তাকে তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া ঘটে, অর্থাৎ তাপ কমে যায়। দেখো, কার্বনকে যদি সালফার সহযোগে মেশানো হয়, দেখবে কার্বন ডাই সালফাইড উৎপন্ন হয় এবং যে বিক্রিয়াতে প্রথম উৎপন্ন হয় তার উষ্ণতা অনেক কমে যায়। ক্যালসিয়াম কার্বনকে যদি 1000 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করি, ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং এক্ষেত্রে দেখবে কিছুক্ষণ পরে বিক্রিয়াতে পদার্থের উষ্ণতা কমে যায়। বেরিয়াম হাইড্রক্সাইড যে কেলাস, একে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে মেশালে বেরিয়াম ক্লোরাইডের কেলাস উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয় আর জল উৎপন্ন হয় এবং এক্ষেত্রে কি তাপের শোষণ ঘটে। সুতরাং এক্ষেত্রে এটা তাপগ্রাহী বিক্রিয়া। এই উদাহরণগুলো কিন্তু তোমার মনে রাখা দরকার বিক্রিয়া সহযোগে। এবার দেখো, জারণ বিজারণ নিয়ে আলোচনা করবো আমরা। জারণ কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ার জারণ প্রক্রিয়াটা কী? দেখো, আমরা দুভাবে আমরা আলোচনা করব। একটা হচ্ছে অক্সিজেন সংযোগ, হাইড্রোজেনের অপসারণ এবং ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে। প্রথমে অক্সিজেন শোষণ বা অক্সিজেন সংযোগ বা হাইড্রোজেন অপসারণ দ্বারা দেখব। দেখো, জারণটা কী? কোনো মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত, অক্সিজেন অথবা তড়িৎ মৌল বা মূলক, যেমন ক্লোরিন, নাইট্রোজেন, ফ্লোরিন, OH মাইনাস, এগুলো যদি যুক্ত হয়, অথবা হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মৌল যেমন সোডিয়াম, পটাশিয়াম মৌল বা মূলক NH4+ যদি অপসারিত হয়, তাদের আমরা জারণ বলবো। যেমন উদাহরণ যদি দেখি, দেখো কার্বন পরমাণু এর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয়, CO2 উৎপন্ন হয়। এক্ষেত্রে দেখো কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে গিয়েছে, তাহলে এটা কী হবে? জারণ। Mg যদি এর সঙ্গে অক্সিজেন মেশানো হয়, MgO উৎপন্ন হয়, এটাও জারণ। তো 3 নম্বর দেখো, H2S এর সঙ্গে যদি Cl2 যুক্ত করি, ক্লোরিন যুক্ত করি, তাহলে HCl উৎপন্ন হয় এবং সালফার উৎপন্ন হয়। এক্ষেত্রে দেখো H2S থেকে এখানে যদি দেখো
H2S থেকে কিন্তু হাইড্রোজেন অপসারিত হয়েছে। তাহলে হাইড্রোজেন অপসারিত হলে তাকে কী বলবো? জারণ বলবো। 4 নম্বরটা দেখো Cu প্লাস অক্সিজেন, এটা CO উৎপন্ন হচ্ছে। এখানে দেখো তামার সঙ্গে কিন্তু অক্সিজেন যুক্ত হয়েছে, তামার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তো এখানে জারণ হবে। বিজারণটা কি? দেখো বিজারণ প্রক্রিয়া জারণের ঠিক উল্টো। কোনো মৌল বা যৌগের সঙ্গে হাইড্রোজেন বা তড়িৎ ধনাত্মক মূলক যদি যুক্ত হয়, অথবা অক্সিজেন বা তড়িৎ মূলক যদি অপসারিত হয়, তাকে আমরা কী বলবো? বিজারণ বলবো। যেমন উদাহরণ যদি দেখি, CO এর সঙ্গে যদি হাইড্রোজেন মেশাই, CO উৎপন্ন হয় প্লাস জল উৎপন্ন হয়। দেখো CO যদি লক্ষ্য করি, এখান থেকে দেখো অক্সিজেনটা কী হয়ে গেছে? অপসারিত হয়ে গেছে। সুতরাং এটা কী হবে? জারণ প্রক্রিয়া। 2 নম্বর যে উদাহরণ দেখো H2S Cl2 2HCl প্লাস সালফার উৎপন্ন হয়েছে। এখানে দেখো এই হাইড্রোজেনের সঙ্গে দেখো ক্লোরিন যুক্ত হয়েছে। ক্লোরিনটা তড়িৎ মৌল, তাহলে তড়িৎ মৌল যদি যুক্ত হয় তখন কি বলবো আমরা? সেটাকে বিজারণ বলবো। এবার 3 নম্বর যে বিক্রিয়াটা দেখো, নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেন যুক্ত হয় অ্যামোনিয়া তৈরি হয়। এখানে দেখো নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কী হয়েছে? নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে। তাহলে এক্ষেত্রে তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়েছে। তাহলে এখানে কি বলবো? দেখো এখানে যৌগের সঙ্গে হাইড্রোজেন যুক্ত কোনো মৌল যৌগের সঙ্গে যদি হাইড্রোজেন মৌল যুক্ত হয়, তাহলে নাইট্রোজেনের সঙ্গে যদি হাইড্রোজেন মৌল যুক্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে কী বলবো আমরা? বিজারণ বলবো। একটা উদাহরণ দিয়ে জারণ বিজারণ যদি একসঙ্গে ঘটে বলে, তাহলে কীভাবে ব্যাখ্যা করবে? দেখো দেখো এখানে H2S প্লাস ক্লোরিন যুক্ত হয়ে HCl প্লাস সালফার উৎপন্ন হয়েছে। উপরের যে বিক্রিয়াটা দেখো, এখানে H2S থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে কী হয়েছে? সালফার উৎপন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো এটা জারণ প্রক্রিয়া। যদি কোনো মৌলের সঙ্গে তড়িৎ মৌল অপসারিত হয়, তাহলে সেটাকে আমরা জারণ বলি। এখানে দেখো HCl উৎপন্ন হয়েছে, ক্লোরিনের সঙ্গে কিন্তু হাইড্রোজেন যুক্ত হয়েছে। যদি তড়িৎ মৌল যুক্ত হয় কোনো মৌলের সঙ্গে, সেটাকে কী বলবো আমরা? বিজারণ বলবো। তাহলে উপরে যে বিক্রিয়া সেটা জারণ বিজারণ একসঙ্গে ঘটেছে। এখানে কয়েকটা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, দেখো হোমওয়ার্কগুলো একটু দেখে নেবে কোনটা জারণ কোনটা বিজারণ। এবার তোমাদের ইলেকট্রনীয় মতামত অনুসারে জারণ বিজারণ যদি আলোচনা করতে বলা হয়, দেখো জারণ কাকে বলবো তখন? ইলেকট্রনীয় মতামত অনুসারে পরমাণুমূলক আয়ন যদি ইলেকট্রন বর্জন করে, তাকে আমরা জারণ বলবো। যেমন দেখো একটা যদি উদাহরণ দেওয়া যায় পরিষ্কার হয়ে যাবে। দেখো সোডিয়াম পরমাণু যদি একটা ইলেকট্রন বর্জন করে, সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। দেখো সোডিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, 11টা 2 8 1। তাহলে এ যদি একটা ইলেকট্রন বর্জন করে, নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাহলে কী হবে? ধনাত্মক আয়ন তৈরি হবে। তাহলে এখানে একটা ইলেকট্রন বর্জন হয়েছে, তাহলে কী হবে? সোডিয়ামের জারণ হয়েছে। এবার যদি আয়নের কথা বলি, এখানে দেখো OH মাইনাস আয়ন যদি একটা ইলেকট্রন বর্জন করে OH আয়নে পরিণত হয়, তাহলে এক্ষেত্রেও জারণ হয়েছে। A মাইনাস এটা আয়ন, এটা যদি একটা ইলেকট্রন বর্জন করে, এটা F পরমাণুতে পরিণত হয়। সুতরাং এখানেও জারণ ঘটেছে। তাহলে কোনো মূলক বা আয়ন থেকে ইলেকট্রন বর্জন হলে সেটাকে আমরা জারণ বলবো। বিজারণ কাকে বলবো? দেখো পরমাণুমূলক আয়ন বা ইলেকট্রন বর্জন করলে তাকে আমরা বিজারণ বিক্রিয়া বলবো। যেমন Na প্লাস দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে Na পরমাণুতে পরিণত হয়েছে, সুতরাং এখানে বিজারণ ঘটেছে। OH যে মূলক একটা ইলেকট্রন গ্রহণ করে দেখো OH মাইনাস পরিণত হয়েছে, সুতরাং এখানে বিজারণ হয়েছে। F যে পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে M মাইনাস আয়নে পরিণত হয়েছে, তাহলে এখানে কী হয়েছে? এখানে বিজারণ হয়েছে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, কোনটা জারণ কোনটা বিজারণ ব্যাখ্যা করতে হবে। দেখো প্রথমটা আছে Fe-2 ইলেকট্রন Fe+2। এখানে দেখো দুটো ইলেকট্রন বর্জন হয়েছে, এটাকে জারণ হয়েছে। তাহলে অন্যগুলো দেখো উদাহরণস্বরূপ তোমাদের দেওয়া আছে, একটু দেখে নেবে। ইলেকট্রনিক মতামত অনুসারে জারণ বিজারণ একসঙ্গে ঘটে, ব্যাখ্যা করো। দেখো একটা বিক্রিয়া দেওয়া আছে FeCl3 প্লাস SnCl2 FeCl2 প্লাস SnCl4। এটা যদি আয়নে ভাঙে দেখো কী উৎপন্ন হবে? FeCl3টা ভাঙলে Fe3 প্লাস 3Cl মাইনাস, SnCl2 ভাঙলে Sn+2 2Cl মাইনাস। কী উৎপন্ন হচ্ছে দেখো? FeCl2 আয়নে ভাঙলে Fe+2 2Cl মাইনাস, SnCl4 Sn+4 4Cl মাইনাস। এবার দেখো এই যে Cl মাইনাসগুলো সব 2 দিয়ে কেটে যাবে, পড়ে থাকবে দেখো Fe+3 Sn+2 বিক্রিয়াত কী হবে? Fe+2 Sn+4। এখানে দেখো Fe+3 থেকে Fe+2 উৎপন্ন হয়েছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন গ্রহণ করে দেখো Fe+2 উৎপন্ন হয়েছে। সুতরাং এখানে কী হয়েছে? দেখো বিজারণ ঘটেছে। আর Sn+2 থেকে Sn+4 হয়েছে,
দেখো এটা দেখো Sn+2 এদিকে ছিল, Sn+2 ছিল, এদিকে হয়েছে Sn+4। এখানে দেখো কী ঘটছে, Sn+2 দুটো ইলেকট্রন বর্জন করে দেখো Sn+4 হয়েছে। সুতরাং এখানে কী হয়েছে, এখানে জারণ হয়েছে। এবার যদি একটা উদাহরণ দিই, তুঁতে জ্বলি যেমন এক টুকরো লোহার রড ফেলা হলো, রাসায়নিক সমীকরণ সহ জারণ বিজারণ যদি ব্যাখ্যা করতে বলা হয় ইলেকট্রনীয় মত অনুসারে, তাহলে তুঁতের সংকেত হচ্ছে CuSO4, যদি লোহার রড ফেলা হয় Fe, তাহলে FeSO4 + Cu উৎপন্ন হবে। দেখো যদি এটাকে ভাঙি, দেখো CuSO4কে যদি ভাঙি Cu+2 SO4 - 2 প্লাস Fe, আর ডান দিকে কী হবে দেখো FeSO4, এটাকে যদি ভাঙি Fe+2 SO4 - 2 প্লাস Cu। দেখো Cu+2 থেকে হয়েছে Cu, তাহলে এখানে দেখো যদি ইলেকট্রন অনুসারে ভাবি, এখানে দেখো Cu+2 দুটো ইলেকট্রন গ্রহণ করে Cuতে পরিণত হয়েছে। দেখো এই যে Cu+2 এরা দুটো বর্জন করেছিল আগে, বর্জন করে Cu+2 উৎপন্ন হয়েছে, তাহলে এটা যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে Cu উৎপন্ন হবে। তাহলে এখানে গ্রহণ করেছে মানে কী হবে, বিজারণ। আর Fe থেকে দেখো Fe+2 উৎপন্ন হয়েছে, Fe থেকে যদি দুটো ইলেকট্রন বর্জন হয় Fe+2 উৎপন্ন হয়, সুতরাং এখানে কী হবে, Fe+2 উৎপন্ন হবে। সুতরাং এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটবে। আর ঘটনাটা কী ঘটবে দেখো, নীল বর্ণের তুঁতের মধ্যে যদি লাল বাদামি বর্ণ লোহা ফেলে দিই, তাহলে কী হবে, লোহার ওপর দেখো কপারের একটা আস্তরণ পড়বে, Cuর একটা আস্তরণ পড়বে। এটা আমরা বিক্রিয়ার শেষে দেখতে পাবো। দেখো প্রশ্ন আছে যে লঘু H2SO4 দ্রবণে এক টুকরো জিঙ্ক ফেলা হলো, হাইড্রোজেন নির্গত হয়, ইলেকট্রনিক তত্ত্ব অনুসারে জারণ বিজারণ ব্যাখ্যা করো। দেখো লঘু H2SO4 দ্রবণে যদি জিঙ্ক ফেলা হয় তাহলে কী উৎপন্ন হয়, দেখো জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। যদি এটা ভাঙা যায়, দেখো Zn H2SO4কে যদি ভাঙি 2H + SO4 - 2, জিঙ্ক সালফেট ভাঙলে Zn+2 SO4 - 2 এবং হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। এখানে দেখো জিঙ্ক থেকে Zn+2 উৎপন্ন হয়েছে আর 2H+ থেকে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। তো জিঙ্ক থেকে Zn+2 এটা হচ্ছে জারণ প্রক্রিয়া, আর 2H+ থেকে হাইড্রোজেন এটা কিন্তু বিজারণ প্রক্রিয়া। জিঙ্ক থেকে Zn+2 কী করে হলো, দেখো জিঙ্ক থেকে Zn+2 কী করে হলো, এখানে দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন বর্জন করে Zn+2 উৎপন্ন হয়েছে, আর 2H+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কিন্তু হাইড্রোজেন উৎপন্ন করেছে। জারক বিজারক দ্রব্য হিসেবে যদি আলোচনা করি একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে, দেখো H2S + Cl2 যদি যুক্ত হয় 2HCl এবং সালফার উৎপন্ন করে। এখানে জারক বিজারক পদার্থ কী আমরা আলোচনা করব। দেখো জারক পদার্থ কাকে বলে, যেসব পদার্থ অন্য পদার্থকে জারিত করে নিজে বিজারিত হয়। তাহলে অন্য পদার্থকে জারিত করে, এটা মনে রাখবে, অন্য পদার্থকে জারিত করবে কিন্তু নিজে বিজারিত হবে, তাকে বলবো জারক পদার্থ। এবং H2S হচ্ছে বিজারক পদার্থ, এখানে ভুল আছে, এখানে কী হবে, H2S হবে, H2S। দেখো একটা বিক্রিয়া আছে, কোনটা জারক কোনটা বিজারক বলবো। তো এখানে Cu ছিল, সেখানে Cu উৎপন্ন হয়েছে, অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এখানে কী হবে দেখো বিজারণ হবে। ওপরে দেখো H2 ছিল, এখানে জল উৎপন্ন হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে, এখানে কী হবে, জারণ হবে। তাহলে এখানে দেখো Cu এর ক্ষেত্রে কী ঘটেছে, দেখো H2 ক্ষেত্রে কী জারণ ঘটেছে। তাহলে Cu দেখো অন্য পদার্থকে জারিত করে কী হয়েছে, নিজে বিজারিত হয়েছে, তাহলে Cu হচ্ছে জারক পদার্থ। আর H2 দেখো H2 এটা কী হয়েছে, দেখো অন্য পদার্থকে কী করেছে, বিজারিত করে নিজে কী হয়েছে, জারিত হয়েছে, তাহলে এটা কী হবে, বিজারক পদার্থ। জারক পদার্থ কি অন্য পদার্থকে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক পদার্থ যুক্ত করে, অন্য পদার্থে হাইড্রোজেন বের করে দেয়, অন্য পদার্থকে ইলেকট্রন বর্জন করে। বিজারক পদার্থ কী করে, অন্য পদার্থে অক্সিজেন বা তড়িৎ ঋণাত্মক পদার্থ যুক্ত থাকে না, অন্য পদার্থে হাইড্রোজেন গ্রহণ করে না, অন্য পদার্থে ইলেকট্রন গ্রহণ করে। জারণ বিজারণ যদি ইলেকট্রনীয় তথ্য দেখি, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Na+ তৈরি হয়েছে, তাহলে সোডিয়াম বিজারক পদার্থ। আর Cl দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- তৈরি হয়েছে, তাহলে Cl হচ্ছে জারক পদার্থ। লোহায় মরিচা, দেখো মরিচাটা কি, অশুদ্ধ লোহাকে যদি আর্দ্র বাতাসে বহুদিন রেখে দিই, লোহার উপর যদি লালচে বাদামি বর্ণের একটা আস্তরণ পড়ে, ওকে মরচে বলা হয়। মরচে একটা জারণ বিজারণ প্রক্রিয়া, মরচের সংকেতটা মনে রাখবে Fe2O3 X H2O। দেখো দহন প্রক্রিয়া কাকে বলে, অক্সিজেন উপস্থিতিতে কোনো যৌগ পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আলো তাপ উৎপন্ন হয়, তাকে দহন বলা হয়। কার্বনকে যদি অক্সিজেন উপস্থিতিতে পোড়ানো কার্বন ডাইঅক্সাইড তাপ উৎপন্ন হয়, তাহলে এটা একটা দহন প্রক্রিয়া। কিন্তু লোহায় মরিচা পড়ে একটা মৃদু দহন প্রক্রিয়া, কীভাবে ঘটে দেখো,
লোহাকে অক্সিজেন আর জলের সংস্পর্শে রাখলে Fe2O3 উৎপন্ন হয়, H2 উৎপন্ন হয়, জল উৎপন্ন হয়। দেখো যদি ভাঙি Fe+O2 H2O, এটাকে যদি ভাঙি দেখো কি উৎপন্ন হয়, Fe+3 O মাইনাস H+OH মাইনাস, Fe থেকে 3 ইলেকট্রন বর্জন হয়ে Fe+3 উৎপন্ন হয়েছে। দেখো এখানে জারণ ঘটেছে, আর হাইড্রোজেন আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে H+ উৎপন্ন হয়েছে, এখানে বিজারণ হয়েছে। লোহায় মরিচে পড়া একটা মৃদু দহন প্রক্রিয়া। কেন? অশুদ্ধ লোহাকে যদি আর্দ্র বাতাসে বহুদিন রেখে দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে, দেখো লোহার উপর লালচে বর্ণের একটা আস্তরণ পড়বে। অক্সিজেন উপস্থিতিতে কোনো যৌগ পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আলো তাপ উৎপন্ন হয়, তাকে দহন বলা হয়। লোহার মরচে পড়ার সময় অল্প পরিমাণে তাপ উৎপন্ন হলেও আলো উৎপন্ন হয় না, এই জন্য লোহার মরচে পড়াকে মৃদু দহন প্রক্রিয়া বলা হয়। লোহার মরচে পড়ার শর্ত কি? অশুদ্ধ লোহা হতে হবে, অক্সিজেন জলীয়বাষ্প Cl- অ্যাসিড যুক্ত হবে, এর সঙ্গে যুক্ত হলে কিন্তু মরচে পড়বে। মরচে পড়ার বন্ধর উপায় কি? লোহার উপর রং আলকাদের মেশালে মরচে পড়ে না, লোহার উপর জিঙ্কের প্রলেপ দিলে কিন্তু মরচে পড়ে না। সুতরাং এই চ্যাপ্টার থেকে অনেক কিছু তোমাদের শেখার হলো। পরবর্তী চ্যাপ্টার নিয়ে আমরা অন্য সময় আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন ভিডিও পাওয়ার জন্য।